প্রিয়তার বাম পায়ের গোড়ালি ফুলে নীল হয়ে আছে, বাম হাতে তালু কেটে গেছে, ডান হাতে কনুইয়ের নিচে কালছিটে দাগ, কেঁদে চোখ মুখো ফুলিয়ে ফেলেছে। নফিল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, কে রেখে গেছে? প্রিয়তা নাক টেনে জবাব দিল, তেমন কিছু হয়নি, ভুলে সিপ খেয়েছি, আর ট্যাপটা মেবি আগে থেকে ভাঙা ছিল, আমি খেয়াল না করে চালাতে গিয়ে। এত কথা শুনতে চাইনি আমি, এই ঘরে পৌঁছে দিয়েছে কে? সাবা আপু। নওফিলের উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালো। প্রিয়তা নওফিলের হাত শক্ত করে ধরে বলল, অশান্তি কমাতে এসেছি, নতুন করে সৃষ্টি করতে নয়। আপনার যদি আমার জন্য কিছু করার অভিপ্রায় থাকে তাহলে ওয়াশরুম ব্যবহারের উপযোগী করে দিন। আমাকে দ্রুত পোশাক পাল্টে নিচে যেতে হবে, সবাই অপেক্ষা করছে। নওফিল মেঝেতে প্রিয়তার সামনেই বসে পড়ল, তার শক্ত হাতের ছোঁয়া প্রিয়তার গাল স্পর্শ করে। প্রিয়তার চোখের নিচে এখনও পানি জমে আছে, শুকায়নি অশ্রুকণা, তবুও হাসছে মেয়েটা। প্রিয়তা হাসি আটকে বলল, কাদের সাথে লড়াই করবে নওফিল? আমাদের পরিবার, আমাদের আপনজনের সাথে। তারা তাদের একমাত্র মেয়ে, একমাত্র বোনকে হারিয়েছিল। এই সামান্য কষ্ট তার সামনে কিছু না। ব্যথা দুদিনে ঠিক হয়ে যাবে, কিন্তু ওরা যদি জানে আপনি ওদের থেকে আমাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, তাহলে যে ক্ষত ওদের মনে তৈরি হবে তা নিরাময় করবেন কি করে? যেভাবে চলছে চলতে দিন, এতটুকু সক্ষমতা আমার আছে। তাছাড়া আমি জানি আপনি আমার পাশে আছেন, এতটুকুই যথেষ্ট। নওফিল কোমল স্বরে বলল, মাফ করে দাও প্রিয়, আমি সঙ্গে এলে এমন হতো না, ভুল আমারই, আমার জন্য আজ তোমার। নওফিলকে থামিয়ে প্রিয়তা হেসে বলল, ধন্যবাদ নওফিল আমার পাশে থাকার জন্য। এবার এটা নিয়ে আর কথা বাড়াবেন না প্লিজ। নওফিল ওয়াশরুম পরিষ্কার করে দিল। প্রিয়তার হাত টনটন করছে ব্যথায়। লেহেঙ্গার পেছনের দিকে সকল ফিতা ও বোতাম পরার সময় নিজে লাগাতে পারলেও এখন খুলতে পারবে বলে মনে হচ্ছে না। এ বাড়ির কেউ সাহায্য করবে সেটা প্রিয়তা আশা করে না, একমাত্র নওফিলই শেষ ভরসা। তাকে বলা কি উচিত হবে? শত হলো পুরুষ মানুষ, সরাসরি সাহায্য চাইতে লজ্জা করবে প্রিয়তার। থাক, নিজেই খুলে নিতে পারবে, চেষ্টা করলে সব হবে। নওফিল লাগেজ খুলে শাড়ি বের করে, সব একসাথে সেট করে রাখা ছিল। নভেলের পাঞ্জাবিও এর ভেতরেই, সেদিন নিয়ে আসেনি এটা, শুধু শেরওয়ানি নিয়ে এসেছিল। বিছানার উপর শাড়ি রেখে নভেল শক্ত গলায় প্রশ্ন করে, আমার কোনো হেল্প লাগবে? লাগলে বলো। না, বাকিটা করে নিতে পারবো। নভেল কিছুটা ইতস্তবোধ করে দ্বিধাজড়িত কণ্ঠে প্রশ্ন করলো, লেহেঙ্গা একা খুলতে পারবে নাকি খুলে দেব? প্রিয়তার কান ঝাঝা করে উঠল, লজ্জায় রক্তিম হয়ে উঠল মুখশ্রী। বুঝতে পারছে নভেল নিরুপায় হয়ে নিজে এগিয়ে আসে সাহায্য করতে। এখানে বিব্রত বোধ করছে সে। নভেল যতটুকু করেছে সেটা যথেষ্ট। প্রতিটি কাজে সে নভেলের সাহায্য নিতে চাচ্ছে না। এমন অনেক সময় আসবে যখন প্রিয়তাকে একাই সব সামলাতে হবে। নভেলকে সে পাশে রাখতে পারবে না। এখন থেকে সে অভ্যাস গড়ে না তুললে পরনির্ভরতা তৈরি হবে। নভেলের উপর নির্ভর করে চলতে হবে, যেটা নানা সমস্যার সৃষ্টি করবে। তাই লাজুক ভাবকে কাটিয়ে উঠে প্রিয়তা জানালো, না, পারবো আমি। নভেল এগিয়ে এসে বলল, পারবে না? আমাকে হেল্প করতে দাও, ভয় নেই, আমি নিজের লিমিটেড জানি, লিমিট ক্রস করব না। প্রিয়তা আর কিছু বলতে পারল না। নভেলের হেল্প নেওয়া আবশ্যক। প্রিয়তার প্রয়োজনীয় কাজ সেরে নভেল জড়তা নিয়ে বলল, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি ঘরে চেঞ্জ করো। প্রিয়তা মাথা নেড়ে সম্মতি জানালো। শাড়ি জড়িয়ে কুচি ঠিক করতে করতে সে খেয়াল করে 10 মিনিট হতে চলল, নভেল শাওয়ার নিচ্ছে। শাড়ি কুচিগুলো সেফটি পিন দিয়ে সেট করে গুজে নিল প্রিয়তা। এরপর আঁচল ঠিক করলো, চুলগুলো আছড়ে ছেড়ে দিল মাঝ বরাবর সিঁথি করে। প্রথমে দুপাশে বেনি করবে, এরপর খোপা করে নভেলের আনা বেলি ফুলের মালা গুজবে। মেকআপের প্রয়োজন আছে, চোখ মুখ ফুলে আছে, সেটা ঠিক করতে হালকা মেকআপ করলো। ঠোঁটে লাল লিপস্টিক দিল, চোখে কাজল, হাতে সেই খানদানি বালা, কোমরে স্বর্ণের বিছা। এটা প্রিয়তার দাদির তরফ থেকে পেয়েছে। প্রিয়তার ছোটবেলা বিছা নিয়ে খেলতো, সাজতে পছন্দ করতো বলে দাদি এটা বানিয়ে রেখেছিল। গলায় একটা স্বর্ণের নেকলেস, দুল, সিঁথি বরাবর স্বর্ণের টিকলি। প্রিয়তা প্রথম দিন খেয়াল করেনি ওর সাদা শাড়িতে গোল্ডেন স্টোনের কাজ করা আছে, যা স্বর্ণের গহনার সাথে নিদারুণভাবে ম্যাচড হয়েছে। সাজ কমপ্লিট করতে আধা ঘন্টা লেগে গেল। নভেল এখনও শাওয়ার নিচ্ছে। প্রিয়তা ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, নভেল শুনছেন? আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে, আসছি। প্রিয়তা বিছানার উপর বসে পুরো বিষয়টা অনুধাবন করতে চিন্তিত হলো। নভেলের শাওয়ার নেওয়ার কারণ ধরতে পেরে নিজে অপ্রস্তুত হয়ে যাচ্ছে বারবার। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে একবার দেখে নিল প্রিয়তা। ফুল হাতা ব্লাউজে হাতের সকল দাগ লুকিয়ে পড়েছে, দেখা যাচ্ছে না। কিন্তু হাঁটার ব্যাপারে কি করা যায়? ঠিকভাবে দাঁড়াতে পারছে না, হাঁটবে কি করে সে? পা ফোলা কমতেই একদিন লেগে যাবে, ব্যথা কমতে কম করে হলো 2 দিন তো লাগবেই।
এইভাবে নতুন বউকে খোলাতে দেখলে নানা কথা উঠবে। নফিল বের হলো, তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এসে একবার প্রিয়তার দিকে তাকায়, পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে বলে, রেডি তুমি? হুম। সাজ দেখে বলুন ঠিক আছে কিনা। নফিল আয়নায় প্রিয়তার প্রতিবিম্ব দেখে বলল, লাল লিপস্টিক তুলে হালকা রঙ ইউজ করো, গোলাপি টোলাপি দাও। মানাবে না, লাল রঙের ম্যাচিং করে মেকআপ করেছি। মানানোর দরকার নেই, আমার প্রবলেম হচ্ছে লাল রঙের লিপস্টিকে, তাই যেটা বলেছি সেটা করো। প্রিয়তা কিছু বলল না, স্বাভাবিকভাবে হাঁটার প্রচেষ্টা করে বারবার ব্যালেন্স হারালো, পড়তে পড়তে পড়লো না। নিজেকে সামলে নিয়ে সে লাগেজ থেকে গোলাপি রঙের লিপস্টিক বের করলো। নভেল চুল আঁচড়ে আয়নায় তাকিয়ে বলল, ব্যথা তো কম পাওনি, এত গায়ের জোর পাও কোথা থেকে? এবারের মেয়েরা হলে সহজে বিছানা ছাড়তো না, আমার বাড়ির মেয়েরাও বেশ নাজুক। তুমি নাজুক নও দেখে মনে হচ্ছে। প্রিয়তা লিপস্টিক বদলে নিলে নওফিল ইশারা প্রশ্ন করে, কমপ্লিট? প্রিয়তা হ্যাঁ সূচক উত্তর দিতেই নওফিল ওকে পাঁচকলা করে তুলে ফেললো। প্রিয়তা চিৎকার দিতে গিয়ে থেমে যায়, নিজের ভয়কে দমন করে জোরে শ্বাস নিয়ে অসহায় গলায় বলল, আমি পারবো হেঁটে যেতে। নওফিল প্রিয়তার চোখে চোখ রেখে বলল, আমার ভালো লাগবে না তুমি হেঁটে গেলে। আমার বোন ও বউ দুটো নারী আমার কাছে অনেক দামি প্রিয়, একজনের অনুরোধে অন্যজনের দোষ এড়িয়ে চলছি, কিন্তু তোমাদের এই ননদভাবে সম্পর্কের জন্য তোমাকে কষ্টে দেখা আমার পক্ষে সম্ভব নয়। যতটুকু করতে পারছি করতে দাও, বাধা দিও না। যেটুকু করে অনেকটা করে ফেলছেন নওফিল। নওফিল হেসে বলল, আমার প্রয়োজন আমি অনেকটা করব না তো অন্য কেউ এসে করবে? চুপচাপ থাকো, বেশি কথা বললে তোমার কথা মেনেই জাস্ট ছেড়ে দেবো নাকি? প্রিয়তাকে ঝাঁকুনি দিতে সে নওফিলের পাঞ্জাবি খামচে ধরল, চোখ মুখ খিচে বলল, না। নওফিল প্রিয়তার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, তোমাকে আমি কখনোই ছাড়বো না প্রিয়, এই যে বউ করে আনলাম, সারা জীবন এভাবে থাকতে হবে, আমার সব অত্যাচার সহ্য করতে হবে, সে যতই আমি তোমাকে অপছন্দ করি না কেন। প্রিয়তা রাগত স্বরে বলল, অপছন্দ? অপছন্দ করেন বলেই 40 মিনিটে শাওয়ার লাগলো, পছন্দ করলে কি করতেন? 40 মিনিট পর পর শাওয়ার নিতাম। কি আর করব, অপছন্দের মানুষের সৌন্দর্য যেমন হলে আকর্ষিত হওয়া দোষের নয়, বেশরম পুরুষ। বয়স এমন সরমের? খবরদার স্ল্যাং ইউজ করবেন না নওফিল, ভালো কথা তো সহ্য হয় না। আমাকে এমনভাবে পরিশ্রম ছাড়া সহজে পেয়ে গেছ তো, তাই আমার কদর বুঝতে পারছো না। যদি বাকিদের মতো কাঠখড় পোড়ানো লাগতো তখন বুঝতে নওফিল মির্জাকে পাওয়া আর চাঁদ পাওয়া একই ব্যাপার। প্রিয়তা ঠোঁট টিপে হাসে। বাড়ির ভেতরে তেমন মানুষ নেই, কিন্তু চৌকাঠ পেরোতেই মানুষের দৃষ্টি নিক্ষেপিত হলো ওদের ওপর। কারোর মন উল্লাসে আমোদিত তো কারোর মন ঈর্ষায় দ্বিখণ্ডিত হয়ে গেল। নওফিল সেসব উপেক্ষা করে প্রিয়তাকে সোফায় বসিয়ে নিজেও পাশে বসলো। সাবা এগিয়ে এসে বলল, বাড়িটাকে সার্কাস বানাতে চাস? যাতে সার্কাস তৈরি না হয় সে চেষ্টা করছি আপু। আব্বু সাপোর্ট পেয়ে মেয়েটাকে লাই দিয়ে মাথা তুলেছিস, ভুলে যাস না ও তালুকদার বাড়ির মেয়ে, ওরা আমাদের ফুপির খুনি। প্রিয়তা কোন বাড়ির মেয়ে তা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই আমার, বর্তমানে সে আমার বিবাহিতা স্ত্রী, সুতরাং তার ক্ষতি করার চেষ্টা যে করবে তাকে মনে রাখতে হবে সে আমারও ক্ষতি করার চেষ্টা করছে। আর নওফিল শত্রুতা মন দিয়ে নেভায়, থাক রাখে না। যারা জানে না তাদের জানিয়ে দিস আপু। তুই কি আমাকে থ্রেট করছিস? নওফিলের ততক্ষণ প্রশ্ন, তুই আমার বইয়ের ক্ষতি চাস? সাবা উত্তর না দিয়ে রেগে চলে গেল। প্রিয়তাও ক্রোধ নিয়ে বলল, কি দরকার ছিল এভাবে বলার? বললাম তো আমার জন্য আর কিছু করতে হবে না, শুনছেন না কেন? নভেল কঠিন গলায় বলল, কারণ নভেল কারো কথা শুনে চলতে অভ্যস্ত নয়, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেই জানতে হবে। সবাই জানে নভেল অন্যায়কে সাপোর্ট করে না, নিজের বাবাকেই সমর্থন করে না সেখানে বোন। তারা সঠিক হলে আমি আমার সকল বেয়াদবির দায়িত্ব নিতে পারবো, কিন্তু ভুল হলে আমার বেয়াদবিকে আমি সংশোধন করার চেষ্টা মনে করব। এত শক্ত হলে হয় না, নরম তো ছিলাম, বিশেষ কোনো লাভ হলো কি? প্রিয়তার কাছে এর উত্তর নেই। একদিকে সবার জন্য যেমন খারাপ লাগছে, অন্যদিকে গর্ববোধ হচ্ছে নওফিলের মতো একজন স্বামী পেয়ে। স্বামী নির্বাচনে প্রিয়তা ভুল করেনি এটা সে হলফ করে বলতে পারবে। কয়েকটা পারফরমেন্সের পর সিয়াম ও তহিন মাইক্রোফোন নিয়ে ছুটে এসে বসলো প্রিয়তার সামনে। সিয়াম মাইকটা প্রিয়তার মুখের কাছে এনে ধরে বলল, ভাবি একটা গান না বলতে পারবেন না? আমরা জানি আপনার গানের গলা মারাত্মক, একটা গান ভাবি প্লিজ। সরি ভাইয়া, আজ হবে না। তাহলে ভাইকে বলুন, দুজনের একজনের তো গান গাইতে হবে। উনি গান জানেন? আমরা কখনো নিজের কানে শুনিনি, চাচাজানের কাছে শুনেছি ভাই ছোটবেলা থেকেই ভালো গান গায়। প্রিয়তা সন্দিগ্ধ চোখে তাকালো নওফিলের দিকে, তার চেহারা বিরক্তিতে কুঁচকে আছে। বিয়ে বাড়ি না হলে দুমদামে সিয়ামের পিঠে পড়তো নির্ঘাত, কিন্তু আজকের দিনটি সে নষ্ট করবে না। প্রিয়তাকে তাকাতে দেখে তার মুখভঙ্গি বদলালো, ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো,
শুনতে চাও? কেন নয়, আমি শুনতে চাই আমার বরের গলার সুর কেমন, তা শোনার উপযোগী কিনা। তুমি তোমার বরকে বড্ড হেলাফেলা করো প্রিয়। নট ইট ফেয়ার। আমি কিন্তু তোমাকে এতটা হেলাফেলা করি না। তোমার উচিত আমাকে আমার মতো ট্রিট করা। প্রবলেম নেই, শিখিয়ে দেব, দেখা যাবে। সিয়াম গিটারের কর্ড ঠিক করে নওফিলের হাতে দিল। এরপর মাইক ধরে সেখানে বসে রইল। নওফিল ঘুরে প্রিয়তার দিকে তাকায়। গিটারের টিউন বাজতে আরম্ভ করে। সেই সঙ্গে তার দৃষ্টির প্রখরতা বাড়ে। প্রিয়তার দিকে এক ধ্যানে চেয়ে থেকে নওফিল সুর তুলল, আমারও পরানো যাহা চাই তুমি তাই গো। করতালি শব্দে মুখরিত হয়ে উঠল পরিবেশ। প্রিয়তা নিজের ভাব বজায় রেখে শক্ত চেহারায় বসে আছে। সবাই পুনরায় নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়লে নভেল প্রশ্ন করে, কেমন লাগলো? নট ব্যাড। নভেল অবাক হয়, নট ব্যাড? জাস্ট নট ব্যাড? তো কি বলবো, গান শুনে প্রেমে পড়ে গেছি। আহা কি সুন্দর গলা, এসব বলবো? তুমি এত বদ কেন? মনে মনে ঠিকই এসব বলছো, মুখে বললে কি হয়? মনের কথা যখন বুঝতে পারছেন, মুখে বলার কি দরকার? ধরে নিন যা ভাবছেন তা শতভাগ সঠিক। রিয়েলি? আমি তো আগামীকাল রাতের কথা ভাবছি, ধরে নেব সবটা সঠিক। তুমি আসছো, ভালোবাসছো, কাছে টানছো, ইট ইজ ওকে উইথ ইউ। আপনার মতো নির্লজ্জ মানুষ আমি আমার জীবনে দূরে দেখিনি। রাগে তেড়ে উঠল প্রিয়তা, নাক মুখ ফুলিয়ে ফেললো। তা থেকে নওফিল হেসে ফেলে। প্রিয়তা দ্বিতীয়বার এমন বেশরম মানুষের দিকে তাকাবে না ভেবে চোখ ফেরাতে পারল না। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। সেটা দেখে নওফিল চোখ মারে। প্রিয়তা ফোঁস করে ওঠে, মনে মনে নিজেকে শাসায়, ওর দিকে একদম তাকাবেই না প্রিয়, একদম না। রাত জাগবে বললেও 2টার পর কেউ জেগে থাকতে পারল না, যে যার মতো শুয়ে পড়েছে। প্রিয়তাও চলে এসেছে নওফিলের ঘরে। কিছুক্ষণ বাদে শাশুড়ি মা এসে বসলেন প্রিয়তার পাশে। নিজ হাতে প্রিয়তার গয়না খুলতে খুলতে বললেন, আমার ছেলেটা ভীষণ অগোছালো প্রিয়, তোমাকে প্রচুর বিরক্ত করবে। বেশি বিরক্ত করলে টাইট দেওয়ার ব্যবস্থা করবে। যদি সেটাও না পারো আমাকে জানাবে, আমি ওকে শাস্তি দেব। জি, আমি গিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি। তখন সবাই মজা করে বলেছে, আজ তোমাদের আলাদা থাকতে হবে। প্রিয়তা লজ্জা পেল। ননদের মুখ থেকে এমন কথা শুনলে সেটা মানা যেত। শাশুড়ির থেকে শুনে বেশ লজ্জা লাগছে। বাড়িতে এই মানুষটিকে প্রিয়তা আলাদাভাবে জেনেছে। নওফিল ঠিক ওর মায়ের মতো হয়েছে, ভীষণ ভালো। প্রিয়তাকে চুপ থাকতে দেখে নাজনীন বেগম বললেন, কি ভাবছো? শাশুড়ি সব বলছে কেন? না না, তেমন ভাবছি না। তোমার ননদরা তোমাকে ঠিক পছন্দ করে না তোমার বংশ পরিচয়ের জন্য। তালুকদার গোষ্ঠীর না হয়ে অন্য যে কোনো পরিবারে যদি জন্মাতে দেখতে, ওরা তোমাকে মাথায় তুলে রাখতো। ওরা তোমাকে জ্বালাতন করছে, অপমান করছে। নওফিল সন্ধ্যায় ঘটনা বলল। তোমার হাত পায়ের যে অবস্থা, তাতে সবটা নীরব থেকে সহ্য করা যে কোনো মেয়ের পক্ষে অসম্ভব। তোমাকে আমার পছন্দ না এমন নয়, তুমি বাড়ির অবস্থা বুঝতে পারছো। আমি চাইলেও কিছু করতে পারবো না, কিন্তু যে পারবে সে তোমার পাশে থাকবে। আমার নওফিল তোমাকে ভালোবাসে, এটা ও সরাসরি না বললেও আমি বুঝতে পারি। তোমাকে যদি অপছন্দ করতো, তাহলে ও কোনো না কোনোভাবেই বিয়েটা ঠিক ভাঙতো। তোমার পরীক্ষার দিন ওভাবে ছুটে যেত না। তোমার পরীক্ষা যতদিন চলেছে ও ততদিন সেখানে ছিল। আমার ছেলে কারোর জন্য এতটা আগে করেনি, ওর ভাই বোন ছাড়া কারোর কথা এতটা ভাবেনি। ওর চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম ও তোমাকে কতটা চায়। তুমি ওকে ভুল বুঝে দূরে ঠেলে দিও না। আমি লক্ষ্য করেছি তোমাদের মাঝে সেই সম্পর্ক নেই যেটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মাঝে থাকা উচিত। মায়ের চোখ তো ছেলের অস্থিরতা নজরে এসে যায়। এই যে দেখো, এখন বসার ঘরে বসে ছটফট করছে। শেষে স্থির থাকতে না পেরে আমাকে পাঠিয়ে দিল খোঁজ নিতে, তোমার কোনো অসুবিধা হচ্ছে কি না জেনে যেতে। ও তোমার জন্য এমন করছে আর আমার জন্য এমন করতো। ছেলে মেয়েরা সবসময় বাবা মায়ের থাকে না। আমরা যতই বলি না কেন ছেলে আমার, আমি মা, ওর ওপর আমার অধিকার বেশি, এটা পূর্ণ সত্য নয়। মায়ের পরে স্ত্রীর একটি গভীর সম্পর্ক অনুভূতি নিয়ে আসে। নওফিল একটু আগে কি বলেছে জানো? প্রিয়তা মাথা নেড়ে না বলে। নাজনীন প্রিয়তার চুলের ক্লিপ খুলতে খুলতে বললেন, আমি তোমার ছেলে, আমার মুখ থেকে আম্মু ডাক শুনতে তোমাকে কতটা কষ্ট করতে হয়েছে। আর সে পরের বাড়ির মেয়ে এসেই তোমাকে আম্মু ডাকছে। ও ডাকটাকে অবহেলা করো না, তাহলে বুঝতে পারছো ও তোমাকে নিয়ে কতটা চিন্তা করে। আম্মু আমি জানি। কি জানো? তো আপনি যা যা বললেন। আমি কি বললাম? প্রিয়তা লজ্জা মাথা নত করে রাখে। নাজনীন বেগম উচ্চস্বরে হেসে বললেন, আমি জানি আমি একজন চমৎকার শাশুড়ি হব, সেটা তুমি যত অস্বীকার করো না কেন। এই বাড়িতে তুমি মায়ের অভাব কখনো অনুভব করবে না। এখন যাই, অনেক রাত হলো। নাজনীন বেগম চলে যেতে নওফিল হাজির। দরজা বন্ধ করে এসে সে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। হাত থেকে বালা খুলে প্রিয়তা প্রশ্ন করল, ঘুমাচ্ছেন? না, চোখ বুজে আছি। আচ্ছা থাকুন, শুয়ে থাকার পাশাপাশি কিছু কথা বলুন। বলো।
তাহির চাচা এ বাড়িতে কেন এসেছে জানতে পারলেন? তাকে খুঁজতে গিয়েছিলেন না? পেয়েছেন? না। এখন আবার যান, সে বাড়িতেই আছে, পেয়ে যাবেন। বের করে দিতে যাচ্ছ? সরাসরি বললে হয়, বাহানা করছো কেন? ওনাকে ধরা জরুরি, বিয়ে হয়েছে। এবার সবাই ব্যস্ত হয়ে পড়বে প্রমাণ লোপাট করতে, কারণ বিয়েটা শান্তির রাস্তা তৈরি করছে। এভাবে চলতে থাকলে দুই পরিবার আবার এক হয়ে যাবে, যেটা ওনারা চাচ্ছে না। আপনি ওনাকে হাতে নাতে ধরুন, তারপর ফিরে আসুন। আমি ততক্ষণ অপেক্ষা করছি। নভের বিরক্তি নিয়ে বলল, করো অপেক্ষা, তাতে আমার কি? আম্মু বললেন তার ছেলে নাকি কাউকে ভালোবাসে, কাজ মিটলে তার খোঁজ নিয়ে তাকে আপনার করে দিতে পারবো। আমি ম্যাচ মেকারের ডিউটি খুব ভালো জানি। নভেল চট করে উঠে বসে বলল, কথা দিচ্ছ? পরে নাটক করবে না তো? যদি তাহের চাচাকে ধরতে পারেন তবে কথার খেলাপ করব না, অন্যথায় করতে পারি। আমার আবার মুড সুইং বেশি হয়। নভেল উঠে এসে প্রিয়তার পেছনে দাঁড়ালো, দুজনকে একসাথে দেখিয়ে বলল, আমার পাশে তোমাকে ঠিক মানাচ্ছে না। এই খোঁচা মারার স্বভাব না গেলে এখন তো পাশে দেখা যাচ্ছে বেমানান বউকে, পরে দেখাও যাবে না। নওফিল প্রিয়তার কাঁধে হাত রাখে। প্রিয়তা আয়নায় দেখছে নওফিলকে, অস্বস্তি লাগছে না, উপন্যাসের মতো কাঁপাকাঁপি ভাবটাও আসছে না। বাস্তবে শিহরিত হওয়ার কোনো স্কোপ নেই নাকি? নওফিল কাদের খয়েরি রঙের তিলটা ছুঁয়ে বলল, তিলটা এক্স্যাক্টলি অপোজিটে হলে অ্যাট্রাক্টিভ লাগতো। স্পটটাকে তুলে সামনে নিতে বেসামাল স্পর্শে প্রিয়তা এবার নড়ল, শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজি চটজলটি উঠে দাঁড়ালো। নওফিলের মাঝে পরিবর্তন আসেনি, সে আগের মতোই প্রিয়তার দিকে ফ্যাল করে চেয়ে আছে। কিয়ৎক্ষণ বাদে চেহারা রহস্যভাবে এনে বলে, উফ, কথা দিয়েছ? তোমাকে ট্রাস্ট করে বিনা বাক্যে চলে যাচ্ছি। এসে যেন আমার বউটাকে সহি সালামতে পাই। টেক কেয়ার অফ ইট হার প্রিয়। তাহেরকে বসিয়ে রেখে নওফিল প্রশ্ন করে, কি হয়েছে আঙ্কেল? এত রাতে এখানে কাউকে না বলে এসে কি করছিলেন? প্রিয়মাকে দেখতে এসেছি, তালুকদার সাহেব পাঠিয়েছেন। দেখেছেন? তাহলে ফিরে যাননি কেন? বাড়ির ভেতর এভাবে ভূতের মতো ঘুরঘুর করলে মানুষ ভয় পাবে তো। চলে যাচ্ছিলাম। নভেল সিয়ামকে একটি শিক গরম করে আনতে বলেছিল, সিয়াম সেটা নিয়ে এসেছে। নভেল গরম শিক তাহেরের হাতে চেপে ধরে বলল, ভুল মানুষের নজরে পড়েছেন চাচা। তাহেরের চিৎকারে ঘরটি কেঁপে উঠল, সে শব্দ বাইরে কারো কান অব্দি পৌঁছালো না। নভেল প্রশ্ন করে, সে কে? জানি না। এতগুলো বছরের ঝামেলা চাচা, কত মানুষের জান নিয়েছো, পালাক্রমে প্রতিশোধ নেওয়া নিয়ে চলছে। সবটা মজা মনে হয়, খেলার পুতুল সবাই। দরজায় ঠক ঠক শব্দ হয়। সিয়াম দরজা খুলতে প্রিয়তা প্রবেশ করে। তাহের প্রিয়তাকে দেখে চেঁচায়। প্রিয়তা হেলানি না করে বলল, দাদুকে ফোন করেছিলাম, সে আপনাকে পাঠায়নি। মিথ্যা বললেন কেন? তুমি আমাকে বিশ্বাস করছো না প্রিয়মা? আমি তোমার সেই চাহের চাচা, যে তোমাকে ছোট থেকে বড় হতে দেখেছি। আমার আঙ্গুল ধরে হাঁটতে শিখেছো তুমি। প্রিয়তা শক্ত গলায় জবাব দিল, যদি এইসবের পেছনে অন্যায় উদ্দেশ্য থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন চাচা। আমি এই কলহের সঠিক কারণ, সঠিক অপরাধীকে খুঁজতে চাই। নিজেকে ঝুঁকিতে ফেলেছি কেবল এটার জন্যই। গোটা 3টে জেনারেশন একে অপরের জান নেওয়ার তাগিদে ছুটছে কেবল একটি আত্মহত্যার ঘটনার জন্য। সেটা আদৌ আত্মহত্যা ছিল নাকি খুন, তার কোনো নিশ্চয়তা নেই। অথচ আমার কত প্রিয়জন এই দ্বন্দ্বের চক্করে জীবন দিল। নওফিলের প্রিয়জনেরা জীবন দিয়েছে, এগুলো জীবনের কোনো মূল্য নেই? নওফিল বলল, এভাবে কাজ হবে না সিয়াম, সে কোলান। ওনাকেও সেভাবে ঝোলানো হবে যেভাবে আমার ফুপি ঝুলেছিল। প্রিয়তা অনুরোধ করলো, যেটা জানেন বলুন চাচা, না হলে নওফিল যেটা বলছে সেটাই করবে। তাহের নেতিয়ে পড়ল। সিএমের দেওয়া 3rd ডিগ্রিতে মারধরের দশা তার। অবশেষে অচেতন হওয়ার আগে অস্পষ্ট স্বরে আওড়ালেন, রহিম। প্রিয়তা ভ্রু কুচকে বলল, রহিম? যার মুখ ভর্তি দাড়ি, সে আমরা দেখতে চিকন? নভেল প্রশ্ন করে, তুমি দেখেছো তাকে? দেখেছি মানে? চোর ভেবে রীতিমতো মেরে অজ্ঞান করে ফেলেছি। গিয়ে দেখুন উঠোনে পড়ে আছে। সিয়াম, ওনাকে নিয়ে আয়। সিয়াম চলে যেতেই নভেল প্রিয়তাকে বলল, বিয়ের দিন থেকেই সব বেরিয়ে আসছে। তুমি দেখছি আমার সৌভাগ্য হয়ে এসেছো। এমন হবে জানলে আর আগে বিয়ের ব্যবস্থা করতাম। একজন মহিলাও ছিল গেটের কাছে, শাড়ি পরা মনে হয়। দ্রুত হাঁটতে পারিনি বলে তার পরিচয় জানতে পারিনি, তবে এটা পেয়েছি। একটা টর্চ দিল প্রিয়তা। নভেল চেনে টর্চের মালিককে, তাই স্মিত হেসে বলে, বিয়েটা ওদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। উঠে পড়ে লেগেছে সবাই। এত বছর পর হঠাৎ এমন তৎপরতা। ওনার বা ওনাদের টার্গেটকে? আমরা নাকি দুই পরিবারের মিলন? মূল সমস্যা কি? কি চায় ওরা? রহিম আমার জ্ঞান ফিরতেই পাগলের মতো চেঁচাতে শুরু করলেন। প্রিয়তা দাঁড়িয়ে দেখছে তাকে। নফিলকে সে বাড়ি চেক করতে পাঠিয়েছে। এখানে থাকলে ওই লোকের গলা চেপে ধরতেও দ্বিধাবোধ করতো না নফিল। প্রিয়তা ঠান্ডা গলায় বলল, অযথা চেঁচাচ্ছেন কেন? অন্যায় দেখে তো চুপ ছিলেন,
তখন যদি চেঁচাতেন তবে এই গলা কাজে দিত। চুপ থাক, আমি ভদ্রভাবে কথা বলছি, আপনি তুই তোকারি করছেন। এই জন্য নওফিল বলে ভালো কথার দাম নেই। এই যে পাশের তাহের চাচাকে দেখছেন, ওনাকে দেখেও ভয় লাগছে না তাই না? মা, নিজের কি মনে করিস? তোদের বংশকে ভালো ভাবিস? মির্জা সাহেবের কানের যাকে একবার তোরা আমাকে বেঁধে রেখেছিস, তখন দেখি শুনি কি করে তোর। অকথ্য ভাষায় অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেছেন রহিম মামা। কি বিশ্রী সেসব শব্দ। প্রিয়তা তড়িৎ গতিতে তার মুখে ঘুষি মেরে বসে। নাক ফেটে গল গল করে ঝরতে লাগলো রক্তিম তরল পদার্থ। রহিম আরও উত্তেজিত হয়ে চেঁচাতে লাগলেন। প্রিয়তা চারপাশে খুঁজে একটা লাঠি পেল, সেটা এনে সপাত সপাত বাড়ি কষল রহিমের হাতে পায়ে। প্রিয়তা রাগ সংবরণ করতে পারছে না, সে ক্রোধিত স্বরে বলতে থাকলো, ভালো মানুষ সেজে পরে ক্ষতি করার সময় এসব ব্যথার কথা মনে আসেনি? যখন অন্যরা কষ্ট পেয়েছে তখন সেটা মজা নিয়ে দেখেছেন, আজ ভালো মতো মজা নিন। আর আপনি আমার বংশ তুলে কথা বলছেন? সেই বংশের মানুষের পায়ের নখের যোগ্য আপনি? নভেল এসে প্রিয়তাকে উত্তেজিত অবস্থা দেখে ঘাবড়ে গেল। হাতের লাঠি সামনে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন রহিম মামা। উত্তেজনায় কাঁপছে প্রিয়তা। নভেল ছুটে এসে প্রিয়তাকে জাপড়ে ধরে বুকের সাথে মিশিয়ে ফেলল। মেয়েটা হয়তো আজ প্রথমবার এতটা এগ্রেসিভ হয়েছে, তাই নিজেকে সামলাতে পারছে না। নভেল প্রিয়তার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, শান্ত হ প্রিয়, কিচ্ছু হয়নি, ঘরে চলো, রেস্ট নেবে। উনি কি বেঁচে আছে? আমি কখনো কাউকে মারিনি নভেল, দেখুন না ওনার শ্বাস চলছে কি না। আমি কি খুন করে ফেললাম? কিচ্ছু হয়নি জান, সেন্সলেস হয়েছে। চলো আমার সাথে। সিয়াম, এদেরকে দেখে রাখ, আমি না আসা পর্যন্ত নড়বি না এখান থেকে। আমি তোর ভাবিকে ঘরে রেখে আসছি। জি ভাই। প্রিয়তার শরীরের ভার ছেড়ে দিয়েছে, হাঁটতে পারছে না। নভেল প্রিয়তাকে কোলে নিয়ে ঘরে এসে ওকে বিছানার ওপর বসিয়ে দিল। এখনও মেয়েটার হাত পা কাঁপছে। নভেল হেসে বলে, এই নাকি আমার সাহসী বউ, দেখি হাত দেখাও। প্রিয়তা হাত দেখালো না। নভেল জোর করে হাত টেনে দেখে বলল, স্টিচ লাগবে, বসো আমি আনছি। নভেল ফার্স্ট এইড বক্স নিয়ে প্রিয়তার হাতের পুরনো ব্যান্ডেজ খুলতে শুরু করে। প্রিয়তা কম্পিত গলায় বলল, ওদের জন্য কত মানুষ মেরেছে তার কোনো হিসেব নেই। আর ওদের দেখুন এখনও ক্ষমতার বড়াই করতে চায়। আমার রক্তপাত পছন্দ না, কলহ পছন্দ না। সেই আমি কলহে জড়ালাম কেবল একটি খুনের কারণ জানতে। ওদের কাছে উত্তর আছে তবু বলছে না। আমি বাধ্য হয়ে। নভেল প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হ প্রিয়। ও কী বলেছে তোমাকে? এত রেগে গেলে কেন? বলেছে আমার বংশ খারাপ, গালি দিচ্ছিল, খুন করে নাকি ঠিক করেছে, আমার চাচুকেও মেরে ফেলবে। এর প্ল্যানও নাকি হয়ে গেছে। আর নভেলের চেহারা শক্ত হয়ে আসে। ব্যান্ডেজ করা শেষ হলে প্রিয়তাকে ধীর গলায় বলল, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, সাংসারিক চিন্তা ভাবনা করো। এসবের দায়িত্ব আমাকে দিয়ে নিশ্চিন্তে বাড়ির সকলের সাথে মন জয় করার চেষ্টা করো। সবাই যেন এই অশান্তির মীমাংসা হওয়ার আগেই বলতে পারে তুমি তালুকদার বাড়ির মেয়ে, মির্জা বাড়ির বউ। ওরা যেন তোমাকে নিয়ে গর্ব করতে পারে। এমন কাজে মন দাও। এসব মারামারি কাটাকাটি তোমার জন্য না। তুমি বউ মানুষ, শিখবে কিভাবে স্বামীর সেবা করতে হয়, তা না স্বামীর সাথে পাল্লা দিয়ে মাঠে নেমেছো। আজ থেকে এসব কাজ বন্ধ। আগ বাড়িয়ে এর মধ্যে ঢুকতে যাবে না, ঠিক আছে? নভেল এগিয়ে এসে প্রিয়তার ললাটে অধর ছুঁয়ে বলল, ঘুমাও, আমি ওই দিকটা সামলেই ফিরছি। জেগে থাকবে না, বুঝেছ? দ্রুত আসবেন। নভেল হেসে চলে গেল। প্রিয়তাও বালিশে মাথা গুঁজে শুয়ে পড়ে। কয়েক ঘন্টার ব্যবধানে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গভীর হয়েছে বুঝতে পারল প্রিয়তা। পবিত্র সম্পর্ক, তাই হয়তো জটিলতা কম। তার উচিত হবে দুই আম্মুর কথা মেনে চলা, নভেলের কথা মেনে চলা, নভেলের ওপর ভরসা রেখে গোটা একটা জীবন সুখে কাটানো, নভেলকে হারিয়ে কোনো ভুল না করা। সুখ হয়তো এইভাবেই আসে। সকালে নিজের বাসে ঘুমন্ত নভেলকে দেখে লজ্জায় কুঁকড়ে গেল প্রিয়তা। মাঝে এক হাতের সমান দূরত্ব, তারপরের জন্য লজ্জা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল ওকে। নাকের ডগা লাল হয়ে আসে, কান গরম হচ্ছে। এমনটা এই প্রথম হচ্ছে। রাতে কপালে চুমু খাওয়ার ব্যাপারটা ধীরে ধীরে বোধগম্য হওয়ার পরে প্রিয়তার এই লাজুক দশা শুরু হয়। তখন ঘরের মধ্যে নভেলের কাজটি মাথায় ঢোকেনি। যখন মাথা ঠান্ডা হয়েছিল তারপর থেকে ঘুম না আসা অবধি নভেল পুরো মস্তিষ্কে বিচরণ করে। প্রিয়তা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজে। এত দ্রুত ঘুম ভাঙার কথা না। তারপরে ঘুমটা ভেঙে ভালো হয়েছে। গোসল করে রান্নাঘরে আসে প্রিয়তা। সবার জন্য আজ সকালে নাস্তা বানাবে সে। কে কী খেতে পছন্দ করে প্রিয়তা এত সত্য ভাবতে না পেরে পরোটা বানালো, রুটি করলো কয়েকটা, খিচুড়ি আর ফ্রিজ থেকে মাংস বের করে ভুনা করলো। 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে সব কাজ। এরপর চায়ের পানি বসায়। একে একে সবাই উঠে
বসার ঘরে আসছে। নাজনীন আজ রান্নাঘরে ঢুকে প্রিয়তাকে নাস্তার ট্রে সাজাতে দেখে অনেক দোয়া করলেন। চাচিরাও বেশ প্রশংসা করলেন, কিন্তু বৃষ্টি, সাবা, শফি, সুহা সব কিছু একটু একটু টেস্ট করে রেখে দিয়েছে। এদের ভালো লাগেনি। ডাইনিং টেবিলে পরিবেশন করা হয় প্রিয়তা রান্না। সাফায়াত সাহেব খেয়ে কিছু বললেন না, বাকিরাও সেটা অনুসরণ করলো। কিন্তু ছোট চাচা এগিয়ে এসে টাকা দিয়ে নজর কাটিয়ে মৃদুলকে বললেন টাকাটা দান করে দিতে। এরপর প্রিয়তার মাথায় হাত রেখে বললেন, শুনলাম সুহা তোমার হাতে গরম চা ফেলেছে, আমি ওকে শাসন করব। তুমি কি হাতে কিছু লাগিয়েছো? না লাগালে সুহার মায়ের কাছে যাও, মলম লাগিয়ে দেবে। চাচা, ওটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, সুহা ইচ্ছে করেনি। আপনি ওকে বকবেন না, ভুল আমার ছিল, আমি অন্যমনস্ক ছিলাম। তাছাড়া একটুখানি লেগেছে, দেখুন, তেমন কিছু হয়নি। প্রিয়তা হাতটা এগিয়ে দিল। চাচা দেখার আগেই আবার হাত টেনে নিয়ে বলল, দেখেছেন, তুমি তোমার দাদির মতো হয়েছ। সাফায়াত সাহেব ফিরে এসে বললেন, প্রিয়তা, একটু আমার সাথে এসো, তোমার দাদি যান তোমাকে ডাকছেন। জি বাবা, আসছি। সাফায়াত সাহেব কয়েক মুহূর্তের জন্য থমকালেন, পরে চলে গেলেন। দাদির ঘরে পৌঁছাতেই দাদি কাছে ডাকলেন প্রিয়তাকে। এরপর তিনিও টাকা দিয়ে নজর কাটিয়ে বললেন, এটা বকশিস হলেও রেওয়াজ অনুযায়ী তোমার কল্যাণের জন্য দান করা হবে। তোমার শ্বশুর দিয়েছে, নিজে দিতে পারছে না, বুঝতেই পারছো, ওর জন্য এসব সহজ না। আমার জন্য সহজ না, কিন্তু তোমার কোনো দোষ নেই। যখন ওসব ঘটেছিল তখন তোমার জন্মও হয়নি, তাই তোমার উপর রাগ করে থাকতে চাই না আমি। তাহলে বাকিদের মতো আমাকেও তুই বলে ডাকবে আমার দাদি যান। আমার দাদি জানো তুই বলে ডাকে, ভালো লাগে শুনতে। মিতা, ও কখনো তুমি বলে রেখেছে কাউকে? ওর তুই তোকারি সব ছোটোবেলা থেকে। তোমার দাদার সাথে প্রেম যখন, তখনও তুই তোকারি করতো, বিয়ের পর ঠিক হয়েছে, তাই নাকি? কিন্তু সে যে বলে দাদাকে সে প্রচণ্ড সম্মান করত। আমাকে মিথ্যা বলেছে? ও তো মিথ্যু কি, ও যে আরও কত মিথ্যা বলেছে তা তুমি জানো না। তুই করে বলো, নয়তো পরপর লাগছে। আচ্ছা, নিচে গিয়ে টাকা তুষারের হাতে দিবি, বলবি আমি দান করতে বলেছি। আমার কথা বললে তোকে অসম্মান করবে না। প্রিয়তা মাথা দুলিয়ে টাকা নিয়ে চলে আসে। ওপরের দুই জেনারেশনে যতটা ক্ষোভ মনে পুষেছে, তাদের পরের জেনারেশন তার থেকে বেশি ঘৃণা করতে শিখেছে। দাদিজান, চেয়ারম্যান সাহেব, চাচা, চাচি, মা সবাই প্রিয়তাকে মানতে পারছে, কিন্তু ননদ আর দেবররা? প্রিয়তা তুষারের সামনে গিয়ে দাঁড়াতেই তুষার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। প্রিয়তা কপট রাগ দেখিয়ে বলল, কোথা যাচ্ছে তুষার ভাই? তা দিয়ে তোমার কাজ? দাদিজান টাকাগুলো দান করতে বলেছে তো করো, আমাকে বলছো কেন? তোমাকে দান করতে বলেছে, নিয়ে যাও। তুষার টাকা নিল। প্রিয়তা পুনরায় বলল, সুহা কী খেতে পছন্দ করে? আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার তো ওর ওপর নজর পড়েছে, তাই তোমাকে জিজ্ঞেস করেছি। আমি জানি ওর খবর তোমার থেকে ভালো কেউ জানবে না। তুষার কটমট করে বলল, আজে বাজে কথা বলবে না। ভালোবাসা না বলছো? আমার তো তা মনে হয় না। ভুল মনে হয়? ওকে, নভেলকে বলে রাখবো ব্যাপারটা, পরে যদি জানা যায় কিছুমিছু ছিল, তখন বুঝবে মজা। নিজেই ওই তারছাড়া ভাইকে তো চেনো। তুষার দ্রুত যেতে যেতে বলল, ওর ডাব চিংড়ি, বিরিয়ানি আর বিফ কারি পছন্দ। প্রিয়তা মুচকে হাসে। এবার নভেলের কফি নিয়ে ঘরে যেতে হবে। নভেল কফিতে 2 চামচ চিনি নেয়, আম্মু জানিয়েছে সেটা, তাই তার কথা অনুযায়ী কফি বানিয়ে ঘরে চলে এলো সে। নভেল সবেমাত্র ঘুম থেকে উঠে বসেছে। বেলা বাজে 10টা। দরজা ঠেলে প্রিয়তা ঢুকলো। বিছানার পাশে টেবিলের উপর কফির মগ রেখে সে বিছানার চাদর ভাঁজ করতে করতে বলল, আজ আমি রান্না করেছি, চাচা আর বাবা খুশি হয়ে বকশিস দিয়েছে, সেটা দান করা হয়েছে। সবাই প্রশংসা করেছে আমার রান্নার। আপনার জন্য বেড়ে আনি? নভেল কিছু না বলে উঠে আলমারির কাছে চলে যায়। প্রিয়তার উত্তেজনা নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল। ভেবেছিল নভেল খুশি হবে, কিন্তু নভেলের চেহারা দেখে মনে হচ্ছে না সে খুশি হয়েছে। নভেল ফিরে এসে খাটে বসে রক্তচক্ষু নিক্ষেপ করে প্রিয়তার দিকে। প্রিয়তা ভয়ে ঢোক গিলে ফেলল। নভেল রুক্ষ কণ্ঠে বলল, এখানে আসো। প্রিয়তা এলো। নভেল প্রিয়তার হাত টেনে হাতে মলম লাগিয়ে দিয়ে বলল, গতকাল এত কিছু ঘটলো তোমার সাথে, ঠিকভাবে হাঁটতে পারছো না, বাম হাতের রাঙা ব্যান্ডেজ নিয়ে রান্না করছো। আমি এসবের অজুহাত দিয়ে তোমার ইচ্ছার বিরোধিতা করব না প্রিয়। তোমার পূর্ণ স্বাধীনতা আছে নিজের মর্জি মাফিক চলার, কাজ করার। আমার কেবল একটাই অনুরোধ, অন্যদের কথা ভাবতে গিয়ে নিজেকে ভুলবে না। বাকি রইল স্বামীর কর্তব্য। নিজের প্রতি যত্নশীল এবং কাজের সাবধানতা অবলম্বন করতে না পারলে তোমার রান্নাঘরে ঢোকা নিষেধ। আমি এক কথা একাধিকবার বলা পছন্দ করি না, দ্বিতীয়বার যেন স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন না পড়ে, সেদিকে খেয়াল রাখবে, ওকে? প্রিয়তা প্রসঙ্গ পাল্টাতে বলল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হোক, নষ্ট হোক, বিষ হয়ে যাক,
ওদিকে গুরুত্ব না দিয়ে হাতের দিকে তাকাও। লাল হয়ে গেছে চামড়া। কি ফেলেছ হাতে? চা ঢালতে গিয়ে পড়ে গেছে। তুমি লেফট হ্যান্ডেড? না। কেন? তাহলে ডান হাতে পড়লো কি করে? কে ফেলেছে চা? সাবা আপু না সুহা নাকি? আশ্চর্য, ওরা কেন আমার হাতে চা ফেলবে? নফিল চোখ রাঙালো। প্রিয়তা চুপসে যায়। নফিল হাতে ফু দিতে দিতে বলল, আমিও নির্বোধ না। বউয়ের নালি শুনে বোনের সাথেও তর্ক করব না। এসব তোমাদের ভাবি ননদের ব্যাপার। আমি শুধু সত্য জানতে চেয়েছি। আশা করছি নেক্সট টাইম থেকে সত্য বলবে। সব সত্য বলতে নি নফিল। তুমি খারাপ মেয়ে নও, খারাপ বউ নও। বরের কান ভাঙানো তোমার স্বভাব না জানি, কিন্তু আমারও জানা উচিত আমার পরিবারের কার কার মনে তোমার জন্য বিদ্বেষ ভাব আছে। আমি পরামর্শ দিতে পারবো তাদের অভিমান ভাঙানোর। সুহা খেতে পছন্দ করে, ওর পছন্দের খাবার রান্না করে খাওয়াও। ও ডাব চিংড়ি, বিরিয়ানি, বিফ কারি পছন্দ ওর। নফিল ভ্রু কুচকে তাকাতেই প্রিয়তা বলল, তুষার ভাই বলেছে। নফিল প্রাউড ভাব নিয়ে বলল, একদিনে ঘেটে ফেলেছ? এক্সিলেন্ট। তাহলে আর কি, তোমাকে তো কোনো কাজেই লাগছে না। তুমি একা যথেষ্ট সবটা সামলানোর জন্য। তাহলে দুদিনের জন্য বাড়ি ছাড়তে পারি আমি। কি বলো? কোথায় যাবেন? কাদের চাচা আর মৌসুমি চাচির খোঁজে। তুহিন ফোন করেছিল, বলছিল খোঁজ পেতে একদিন লাগবে। আচ্ছা, জিজ্ঞেস করবে না একদিন লাগলে দুদিনের জন্য কেন যাব? স্বামীর খোঁজ খবর রাখা শেখো, নয়তো কোন দিন দেখবে সতীন এনে হাজির করেছে। তোমার যে অবস্থা, মনে হচ্ছে দ্রুত আরেকটা বউ আনতে হবে। প্রিয়তা বিরক্ত নিয়ে তাকায়। কফি মগ এগিয়ে দিয়ে বলে, আমও বলেছে আপনি জীবনে প্রথমবার যে মেয়ের কথা তাকে বলেছেন সেটা? নভেল প্রিয়তাকে দ্রুত থামিয়ে ব্যস্ত হয়ে বলল, আম্মু দেখছি আমাকে বরবাদ করে ছাড়বে। বইয়েরা জাত সব এক। স্বামীর দুর্বলতার প্রতি এদের আকর্ষণ বেশি। আমার আব্বু ভুগছেন, তাকে ভুগিয়ে শান্তি নেই। এবার আমাকে ভোগানোর প্ল্যান করছে, তাও তোমার মতো বইয়ের সাথে যৌথ পরিকল্পনা করে। আপনার মনে হয় না আপনি বেশি কথা বলেন? নফিল চুমুক হার ভঙ্গিতে দুহাত বাড়িয়ে প্রিয়তাকে কাছে ডেকে বলল,